আলোচনা ছেড়ে রাজপথে রাজনৈতিক দল চলছে কথার লড়াই, ঐকমত্যে জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার তাগিদ। নির্বাচনী প্রচারে থাকছে না পোস্টার, দল প্রার্থীর আচরণবিধি প্রকাশ, লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের। রাতে রাজধানীর 5 পয়েন্টে বাস ও প্রাইভেট কারে আগুন, ময়মনসিংহে মধ্যরাতে বাসে অগ্নিকাণ্ডে চালকের মৃত্যু। প্রাথমিক শিক্ষকদের 11তম গ্রেডের আশ্বাসেও আন্দোলন প্রত্যাহার হয়নি, আজও শহীদ মিনারে অবস্থান। এবং ট্রাম্প সারা বৈঠকে তিক্ত সম্পর্কের বরফ গলার আভাস, সিরিয়ার উপর বেশিরভাগ নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রে। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। রাজনীতির ময়দানে ঐক্য যেন মরীচিকার মতো, আলোচনার টেবিল ছেড়ে বিতর্কেই সময় পার করছেন রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের বাস্তবায়ন আর গণভোটের সময় নিয়ে ঐক্যমতে সুর মিলবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলের চেয়ে জনগণের স্বার্থকেই গুরুত্ব দেওয়া উচিত। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। ঋণ করে ঘি খেতে চান খান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। মাঠে ময়দানে সেমিনারে চলছে কথার লড়াই, পাল্টাপাল্টি মন্তব্য, নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে রাজনৈতিক অভিধানে। নিজেদের অনড় অবস্থানের পক্ষে এভাবেই সওয়াল করছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। সংসদে কিছু পাশ করবেন, জনগণের মতামত নেন নাই, ওটা পাশ করার পরে আপনি গণভোটে যেতে পারবেন। সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। পিআর বাস্তবায়ন কিভাবে হবে, গণভোটের দিনক্ষণই বা কবে, এসব প্রশ্নে আলোচনা ছেড়ে রাজপথে নেমেছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে অবস্থান জামায়াতের, আর ঠিক উল্টো অবস্থানে বিএনপি। যেন এক বিন্দুতে পৌঁছানো পাহাড় ডিঙানোর মতোই কঠিন কাজ। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয়, তাহলে 80% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর রোজকার কথায় স্পষ্ট হচ্ছে অনৈক্যের সুর। এমন বাস্তবতায় শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির নির্বাচনের ডামাডোল। তবে কি নির্বাচনী রেলে চেপে গন্তব্যে পৌঁছানোর সংকল্পে ঐক্যের সুর বাজবে না? গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন দলের চেয়ে জনগণের চাওয়াকেই এগিয়ে রাখতে হবে রাজনীতিবিদদের। পাশাপাশি রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শীর্ষ নেতাদের শব্দচয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। এই রাষ্ট্র যে নাগরিকের, সেই অনুধাবন রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব সামান্যই আছে। তো সিনিয়রদের উচিত হলো সবসময় সংযত থেকে কথা বলা। আমরা তো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে নির্বাচনী প্রস্তুতি, অন্যদিকে সংস্কার। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান ভোটের ময়দানকে করে তুলেছে অস্থির। সংকট সমাধানে ঐকমত্যে পৌঁছাতে বড় দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান বিশ্লেষকদের। এটি এমন কোনো অনতিক্রম্য সমস্যা নয় যে বিএনপি জামায়াত ইসলামী একত্রে বসলে সমস্যার সমাধান হবে না, এরকম কিছু না। তবে আমার মনে হয় যে সেই অবস্থা যে জিদের একটা অবস্থা হয়ে গেছে, যে রাজনৈতিক ময়দানে জিদাজিদিতেও সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। এরই মধ্যে আলোচনার টেবিলে বসতে জামায়াতের আহ্বান নাকচ করেছে বিএনপি। তবে রাজপথের দখল নিতেও মরিয়া উভয় দল, যা উত্তপ্ত সময়েরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন জনগণের স্বার্থে বদলাতে হবে পুরনো রাজনৈতিক সংস্কৃতি। জনগণের রাজনীতির যে প্রবণতা, সেটা এই জনমনস্তত্ত্ব আমাদের মনস্তাত্ত্বিক বা আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে সংশ্লিষ্ট। এটা আগে মনে রাখলে
আমাদের আর এই মানে ঝামেলা হবে না। রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নিজের একটা লক্ষ্যকে সামনে রেখেই যুক্তিতর্ক উপস্থাপন করে, রাষ্ট্রকে সামনে রেখে নয়। ক্ষমতার লোভ লালসা আর দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যের সুরে সুর মেলাবেন রাজনীতিবিদরা। নানা পথ নানা মত মিলবে একই মোহনায়, প্রত্যাশা দেশবাসীর। গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারের নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেয়ার নির্দেশনা আছে বিধিমালায়। সোমবার রাতে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের বিধিনিষেধ, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ আসন প্রতি 20টির বেশি বিলবোর্ড না রাখার বিধান করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা দিতে হবে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে আজ রাজধানীর পল্টনে সমাবেশ করবে জামায়াত সহ 8টি ইসলামী দল। এই সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে 8টি ইসলামী দলের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, যারা গণভোট সংবিধানে নেই বলেন তারা মূলত ফ্যাসিবাদকে সমর্থন করে। সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ। বিএনপি ইসলামী দলগুলোর ডাকে সাড়া না দিলেও বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসবে বলে জানান তিনি। সংবিধান মানলে 26 সালে নির্বাচন আয়োজন সম্ভব না। সেই অনুযায়ী 5 বছর পূরণের জন্য অপেক্ষা করতে হবে বলে মনে করেন হামিদুর রহমান আজাদ। যুগপৎ আন্দোলন এবং কর্মসূচি বাস্তবায়ন ঐক্যমত কমিশনের সুপারিশের আলোকে অনতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 10ম দিনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। শুনানি কি শুরু হয়েছে, আর সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আজকে শুনানিতে কি কি বিষয় নিয়ে আলাপ হতে পারে? ধন্যবাদ গালিব। আমরা জানি যে আজকে যে 10ম দিনের শুনানি সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমরা জানি যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে এক ধরনের যে বাধা প্রদান করা হয়েছিল বিগত সরকার আমলে, যে এটা বাদ দেওয়া হয়েছিল সেটাকেই এই 5ই আগস্টের পরে কিন্তু আমরা জানি 2024 সালের 27 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মাধ্যমে সেটা আবার কিন্তু নতুন করে আবেদন করা হয় যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। এতে করে যেটা হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি থাকে তাহলে এখানে রাতের ভোট দিনে না হওয়ার মতো, দিনের ভোট রাতে না হওয়ার মতো একটা কারচুপি যে হয় ভোট নিয়ে, এবং নেতাকর্মীদের যে একটা প্রভাব থাকে, রাজনৈতিক নেতাকর্মী যারা আছে তাদের প্রভাবের কারণেই কিন্তু নির্বাচনটা একটু টলমলে হয়ে যায়, যার কারণে সেই ব্যবস্থাটা যেন কোনো রকমের কোনো নড়চড় না হয়, কোনো রকমের বাধাগ্রস্ত না হয়, নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু, যেটা সাধারণ মানুষের খুব অনেক দিনের আক্ষেপ এবং সাধারণ মানুষের প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা পরিচালনা হবে, যেটাতে করে তারা নিজের যে নাগরিক একটা অধিকার, সুনাগরিকের যে অধিকার থাকে নির্বাচন ভোট দেওয়ার, ভোট প্রদানের, সেই অধিকারটুকু নিশ্চিত হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা। যেমন গালিব, আপনি জানতে চাচ্ছিলেন যে আজকে এই শুনানিতে কি কি বিষয় আসতে পারে। শুনানিতে আসলে এই বিষয়টি আসতে পারে যে এবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকছে কি থাকছে না। যদি থাকে তাহলে সেটার প্রেক্ষাপট একরকম হবে, আর যদি না থাকে তাহলে সেটার প্রেক্ষাপটও কিন্তু ভিন্ন হবে। এরই মধ্যে কিন্তু
আপিল বিভাগে যে আইনজীবীরা আছে তারা তাদের বক্তব্য শুনানি কিন্তু শেষ করেছেন। এখন দেখা যাবে যে ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে 7 বিচারপতির সদস্য বিশিষ্ট যে বেঞ্চের শুনানিটা হবে, সেই জায়গায় বিচারপতিদের কি আসে, তাদের কি পরিমাণ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কি সিদ্ধান্তে আসে, সেটাই কিন্তু দেখার অপেক্ষায় আছি আমরা। গালিব, এই ছিল আমার কাছে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল বিভাগে আজকে 10ম দিনের শুনানি এখন শুরু হয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত 5টি স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় ধানমন্ডিতে ল্যাবেইড হাসপাতালের সামনে শান্তা মরিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর মধ্যরাতে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, এরপর কাজলায় রায়দা পরিবহন এবং ভোরে সোনারগাঁয়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়াও একটি পরিত্যক্ত প্রাইভেট কারেও আগুন জ্বলতে দেখা গেছে। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ জানানো হবে 13ই নভেম্বর। মূলত এই কারণেই রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা করছে পুলিশ। অগ্নিসংযোগের পাশাপাশি সোমবার রাজধানীর অন্তত 7টি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসে ঘুমন্ত অবস্থায় এক চালকের মৃত্যু হয়েছে। আহত হয় বাসে থাকা এক যাত্রী। সোমবার রাত 3টার দিকে ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ঢাকা থেকে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস বরাবরের মতোই ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় রেখে বাসের মধ্যেই ঘুমাচ্ছিলেন চালক। রাত 3:15টার দিকে দুর্বৃত্তরা আগুন দিলে বাসটি পুড়ে যায়। এতে বাসের ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটি ফুলবাড়িয়া থানার সামনে এনে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিক শিক্ষকদের 11তম গ্রেডের আশ্বাসেও আন্দোলন প্রত্যাহার হয়নি। তবে আজ শহীদ মিনারে এখন পর্যন্ত শিক্ষকরা কেউ আসেনি। এদিকে ঢাকার বাইরে আন্দোলন প্রত্যাহার হওয়া না হওয়ায় অনিশ্চয়তা, কোথাও ক্লাস হচ্ছে কোথাও হচ্ছে না, এমনটাই জানিয়েছেন সহকর্মীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান, আর ময়মনসিংহ নগরীর সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হবেন হারুনুর রশিদ। শুরুতেই অমিত, আপনার কাছ থেকে জানতে চাই যে সেখানে কি শিক্ষা কার্যক্রম কি চলছে কি না, আর শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? গালিব, একটু জানিয়ে রেখেছি, গত 2 দিন ধরে 3 দফা দাবি এবং ঢাকায় শিক্ষকদের উপর হামলার ঘটনায় বরিশালের প্রাথমিকের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছিলেন। এবং আজকে 9টার সময় আমরা স্কুলগুলোতে ঘুরেছি, কথা বলেছি শিক্ষকদের সাথে। তখন পর্যন্ত কিন্তু তারা আসলে ক্লাসরুমে প্রবেশ করেনি কিংবা শ্রেণীকক্ষের যে পাঠদান কার্যক্রম সেটি চালু করেনি। তবে 10টার দিকে আমরা দেখেছি যে শ্রেণীকক্ষে শিক্ষকদের উপস্থিতি শুরু হয়েছে এবং বেশ কিছু স্কুলে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, এমনটিও আমরা দেখেছি। এবং আমরা এই মুহূর্তে যে স্কুলটিতে রয়েছি সেই স্কুলটিতে আমরা সকাল থেকে এসে দেখেছি যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বাইরে ঘোরাঘুরি করছেন। তবে তারা যে ফেসবুক কিংবা বিভিন্ন জায়গায় দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে তারা কিন্তু ক্লাসরুমে প্রবেশ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট যে নির্দেশনা ঢাকা থেকে তাদের আসার কথা সেটি কিন্তু এখনও আসেনি, যার কারণে তারা বলছেন যে নির্দেশনা আসলে তারা যদি কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলে তাহলে সেক্ষেত্রে কর্মবিরতি চালিয়ে যাবেন, নতুবা তারা ক্লাসরুমে যে ফিরে এসেছেন সেই ক্লাসরুমেই থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে তারা 3 দফা দাবি করেছেন এবং গতকালকে যে 11তম গ্রেডে উন্নীতকরণ সেটি কিন্তু আশ্বাসে তারা আসলে সরে গিয়েছেন, এমনটিও শিক্ষকরা বলছেন। এবং শিক্ষকরা বলছেন যে আসলে তাদের যে নির্দেশনা সেটি এখন পর্যন্ত ঢাকা থেকে আসেনি, তবে তারা ক্লাসরুমে ফিরে গিয়েছেন। শিক্ষার্থীদের যে উপস্থিতির কথা যদি বলি তাহলে কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে 7-8 জন যারা শিক্ষার্থী রয়েছেন তারা রয়েছেন, কিছু কিছু স্কুলে কিছুটা বেশি। তবে বলা যায় যে সব সময়কার যা নিয়মিত যে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি সে তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম রয়েছে। এবং আগামীকালকে যদি ক্লাস চালু থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে উপস্থিতি সেটি আগের মতোই আগের জায়গায় ফিরে আসবে বলে শিক্ষকরা মনে করছেন। তবে
অভিভাবকরা যেটি বলছেন যে আসলে বিভিন্ন সময় শিক্ষকদের যে আন্দোলনের কারণে ক্লাস কার্যক্রম বন্ধ থাকে, এক্ষেত্রে আসলে তারা কিছুটা সমস্যায় পড়েন কিংবা শিক্ষার্থীদের যে পড়াশোনা সেটিও কিছুটা ক্ষতি হয়। তবে শিক্ষকরা বলছেন তারা দীর্ঘদিন ধরে এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু কাজ করছেন কিংবা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো নীতিমালা প্রণয়ন করা হয়নি কিংবা সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি। তো এই কারণেই কিন্তু তারা আসলে যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে গেছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি আসলে বাস্তবায়ন যদি না হয় তাহলে কিন্তু এই কার্যক্রম আবারও চলমান হবে এবং তারা ঢাকার যে নির্দেশনা সেই অনুযায়ী কিন্তু তাদের কর্মবিরতির যে কার্যক্রম সেটি আবারও চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ গালিব। ময়মনসিংহ থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। হারুন, সেখানকার কি অবস্থা? স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর সেখানে কি শিক্ষা কার্যক্রম চলছে? গালিব, দুদিনের কর্মবিরতি শেষে আজকে ময়মনসিংহ অঞ্চলের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আজকে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই শিক্ষক শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে স্কুলে এসেছেন এবং নির্ধারিত যে পাঠদান কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা বেশ কয়েকটি স্কুলের খবর নিয়েছি এবং সবগুলো স্কুলেই কিন্তু ক্লাস শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু তুলনামূলক অনেক কম, অর্থাৎ প্রত্যেকটি ক্লাসে অল্প সংখ্যক শিক্ষার্থীরাই কিন্তু এসেছেন। অন্য খোলার সময় যে স্কুলের শিক্ষার্থীদের যেরকম পদচারণা থাকে বা কলকাকলিতে মুখর থাকে, আজকে কিন্তু ঠিক সে অবস্থা নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা যে ক্লাসটিতে রয়েছি এখানে কিন্তু শ্রেণী কার্যক্রম চলছে এবং এই ক্লাসের কিন্তু বেশ বেঞ্চগুলো কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ সামনের যে বেঞ্চগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। আমরা কথা বলেছিলাম শিক্ষকদের সাথে, তারা যেটি বলেছেন বিশেষ করে দুদিনের কর্মবিরতির কারণে আজকে কি স্কুলে ক্লাস হবে কি হবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন অভিভাবকরা, যার কারণে হয়তো শিক্ষার্থীরা আজকে কম এসেছে। তবে তারা আশা করছেন আগামীকাল থেকে পূর্ণদমে ক্লাস শুরু হবে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়বে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষকরা যেটি বলেছেন গতকালকে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে যে শিক্ষকদের আন্দোলনরত শিক্ষকদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে কিছু আশ্বাস দেওয়া হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের 11তম গ্রেড প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধাগুলো যে প্রচলিত নিয়ম আছে সেভাবে পূরণ করার একটি আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এবং এই প্রত্যাহার করা কর্মসূচি নিয়েও কিন্তু শিক্ষকরা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তারা কিন্তু আসলে কেন্দ্র থেকে বা যারা আন্দোলন করছেন তাদের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কপিটি আদেশ মন্ত্রণালয় থেকে যে আদেশটি জারি করা হয়েছে সেইটি দেখেই কিন্তু তারা ক্লাসে এসেছেন এবং শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে দাবি তারা আশা করেছিলেন তারা প্রজ্ঞাপন পাবেন, কিন্তু সেই প্রজ্ঞাপনটি না পাওয়ায় তারা কিছুটা মর্মাহত বা ক্ষুব্ধ হয়েছেন। তবে আজকে থেকে শ্রেণীতে ক্লাস কার্যক্রমে প্রবেশ করেছেন শিক্ষকরা এবং তারা আশা করছেন যে আগামীকাল থেকে পুরোদমে স্বাভাবিক যে কার্যক্রম সেটি চলবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন এখনও চলমান, রাজধানীতেও চলছে, দেশের বাইরেও ঢাকার বাইরেও চলছে, কিন্তু অনেক জায়গায় আবার শিক্ষা কার্যক্রমও শুরু হয়েছে। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। বগুড়া পৌরসভা মহানগর হচ্ছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন বিজয় দিবসের আগেই ঘোষণা হতে পারে বগুড়া সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম প্রায় শেষের পথে। শহর পরিদর্শন শেষে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই ঘোষণা আসতে পারে বগুড়া মহানগরের। আরও জানাচ্ছেন মাজিদুর রহমান। বগুড়া পৌরসভা মহানগরে উন্নীত হওয়ার সকল শর্তই পূরণ করে 2006 সালেই আয়তন, জনসংখ্যা, কর আদায়সহ সব মানদণ্ডে বহু আগে প্রস্তুত ছিল বগুড়া। তবে রাজনৈতিক কারণে এতদিন ঘোষণা হয়নি। চলতি বছরে 5 আগস্টের পর থেকে নতুন করে এ বিষয়ে চিঠি চালাচালি শুরু হয়। অবশেষে পূরণ হতে যাচ্ছে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পৌরসভা থেকে মহানগরে রূপান্তর। তবে নাগরিক সুবিধা নিশ্চিতে আগেই করের বাড়তি বোঝা না দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ নাগরিকরা। বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার যে যোগ্যতাগুলো অর্জন করেছে আজ থেকে সে 20 বছর আগে, কিন্তু বগুড়াবাসী কিন্তু সুবিধা বঞ্চিত। এই পৌরসভার বাজেট ছিল একটা উপজেলা লেভেলের ক্ষুদ্র পৌরসভার থেকেও কম, ফলে এখানে উন্নয়ন বঞ্চিত বিগত প্রায় 18 বছর। কর্পোরেশনের মধ্য দিয়ে বগুড়ার জনগণ উন্নত নাগরিক সুবিধা পাবে, এটি আমরা প্রত্যাশা করছি।
বিগত বছরে বগুড়া শহরের সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা তেমন উন্নতি হয়নি। দেশের অন্যান্য পৌরসভার মতো সমান বাজেট থাকায় বৃহৎ বগুড়া পৌরসভায় সীমিত কাজই করা সম্ভব হয়েছে। সিটি কর্পোরেশন হলে বাজেট বরাদ্দ বৃদ্ধি পাবে, নাগরিক সুবিধা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সাবেক এই মেয়র। যত দ্রুত এই সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে তত দ্রুতই মনে করি যে আমরা বগুড়া মানুষ সেবা পাবে। আমরা যে এতদিন 16 বছর 18 বছর যে বঞ্চিত ছিলাম, যে বঞ্চিত অবস্থা থেকে আমাদের অবসান ঘটবে। সিটি কর্পোরেশন ঘোষণার জন্য যে 8টি শর্ত পূরণ করতে হয়, বগুড়া পৌরসভা তা অনেক আগেই সম্পন্ন করেছে। দাপ্তরিক কাজও শেষ পর্যায়ে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানিয়েছেন, বিজয়ের মাসেই বগুড়াবাসী পেতে পারে তাদের মহানগরীর ঘোষণা। বগুড়া পৌরসভা যেটি রয়েছে এই 8টি শর্তের সবগুলো শর্ত এটি ফুলফিল করেছে, এটি পূর্ণ করেছে। আজকে এই পুরো প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে আমি সিটি কর্পোরেশন দেখছি, সেই হিসেবে আমি আসছি, এটি পরিদর্শন করে একটি সরেজমিন প্রতিবেদন এখানে সাবমিট করব। 1876 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা বর্তমানে আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশের অন্যতম বৃহৎ পৌরসভা। বগুড়া পৌরসভার প্রায় 10 লাখ লোক দীর্ঘদিন ধরে তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য অপসারণ প্রত্যেকটা দিক থেকে তারা নাকাল এই পৌরসভার সেবা নিয়ে। তারা খুঁজছেন সিটি কর্পোরেশনের মাধ্যমে এই সমস্যার সমাধান। বগুড়া পৌরসভা থেকে মাজেদুর রহমান, এখন। শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক সম্প্রসারণ প্রকল্পে বেশি ক্ষতিপূরণ পেতে অধিগ্রহণযোগ্য জমিতে স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। আগে এসব স্থাপনা জনস্বার্থ বিরোধী হিসেবে বাতিল হলেও ফের নতুন করে এসব স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ এসব স্থাপনার বিল পরিশোধে সরকারের গচ্চা যাবে কোটি কোটি টাকা। সজীব খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক প্রকল্পের অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ স্থাপনা সংক্রান্ত 2023-24 অর্থবছরের জনস্বার্থ বিরোধী তালিকা এটি। যৌথ তদন্তের পর তৎকালীন জেলা প্রশাসন সে সময় তালিকা থেকে বাতিল করে বেশ কিছু অবৈধ স্থাপনা। তবে বর্তমান প্রশাসনের নতুন তালিকায় বাদ পড়া সেই সব স্থাপনা পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ক্ষতিপূরণের মূল্য নির্ধারণে গণপূর্ত বিভাগেও পাঠানো হয়েছে প্রস্তাব। প্রশাসনের এমন কর্মকাণ্ডে হতবাক খোদ ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্রের যোগসাজশেই এমন অনিয়ম হচ্ছে। ফলে অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জমির মালিকরা। আমাদের স্থানীয় কিছু লোকদের মধ্যে এই দালালগুলো ঢুকে তারা ঘর দুয়ার উঠানোর জন্য প্রতিযোগিতা করছে, যে কারণে একটা সময় কি হয়েছে, ঘরেই উঠছে, ব্যবসায়ী করতেছে লাখ লাখ টাকা। নতুন করে গড়ে বা বিভিন্ন রকমের বাণিজ্য হবে, বাণিজ্য চিন্তা করে এই কাজগুলো করছে। আমরা কিন্তু সর্বহারা, গ্রাম হারা। ঘটনার সত্যতা যাচাইয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে সারি সারি টিন, আধা পাকা ও পাকা ঘর, যেখানে বসবাস করেন না কেউ। বেশি ক্ষতিপূরণ লাভের আশায় এমন ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন কেউই থাকে না, আগে ছিল আমার শাশুড়ি, বুঝছেন, পরে ঘর তোলার পর এখন আমরা ওই ঘরে গেছি, এই ঘরে লাড়কি তারপরে কুড়ামুড়া রেখে দিই, এমনি খালি থাকে। এখন এটা সাবিনা, এটাই সাবিনা থাকে, এটাই থাকে না, বুঝছেন, এটা সাবিনের এই ঘর। এসব জমি একসময় ফাঁকা ছিল। প্রশাসনের ধারণকৃত এমন একটি ভিডিও এখন টিভির হাতে আসে। ভিডিওতে দেখা যায়, আগে যেখানে খালি জমি ছিল সেখানে এখন উঠেছে নতুন ঘর ও খামার। স্থানীয়রা বলছেন, দালালের সঙ্গে যোগসাজশে অবৈধ উদ্দেশ্যে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। আমরা তো সরকারি জিনিস সারা বছর খাই না, একবার খাই। দালালের মাধ্যমে বোঝেন না, পুকুর আসলে পুকুর বান্ধা আমার ফলে বিল্ডিং দিছে, এই ঘরের নাম উঠানোর মাঝে উঠেছি। একসময় বাদ দিছে, এরপর আমারটা এটা ওরছে কিনা এটা আমি জানি না আজ পর্যন্ত। যদি ওটা আলহামদুলিল্লাহ, এটা আমার বাচ্চা থাকে যে এটা কাছাকাছি টাকা বলে আর কি। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বললে তিনি দায় চাপান যাচাই বাছাই কমিটির উপর। তবে তদন্তের আশ্বাসও দেন তিনি। তখন যৌথ তদন্ত একটা কমিটি আছে, কিন্তু সেই কমিটি তখন দেখে, সরেজমিনে দেখে, ভিডিও দেখে, ওই সময়কার সমস্ত কিছু দেখে শুনে তারপর একটা সিদ্ধান্ত নেয়। তো সেরকমভাবেই ওনারা
করার প্রেক্ষিতে ওনাদের কাছে যেটা মনে হয়েছে রিপোর্ট করেছে, সেই প্রেক্ষিতে আমরা পিডব্লিউডিকে পাঠিয়েছি যে আপনি এখন দেখেন। তো এর মধ্যে যদি কারো কোনো আপত্তি থাকে, যদি ডকুমেন্ট থাকে যে না ওখানে ওটা ছিল না বা এটা পরে উঠেছে, যদি সেরকম কোনো এভিডেন্স কেউ দিতে পারে আমরা ব্যবস্থা নিব। শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1682 কোটি টাকা। জমি অধিগ্রহণ জটিলতায় 6 বছরেও শেষ হয়নি কাজ, যার একটি বড় কারণ প্রশাসনিক এই অনিয়ম। বেশি ক্ষতিপূরণ পেতে নির্মাণ করা এসব অবৈধ স্থাপনার বিল পরিশোধ করা হলে দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে। দিন দিন বাড়বে দালাল চক্রের দৌরাত্ম্য। প্রশাসনের এমন দ্বৈতনীতির ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অধিগ্রহণ আইন মেনে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি স্থানীয়দের। কাজী মনিরুজ্জামান, এখন, শরীয়তপুর। স্থানীয়দের কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির আশায় পরিবেশগত ঝুঁকির মধ্যেও কয়লাভিত্তিক একটি প্ল্যান্টের কার্যক্রম চালু রেখেছে ব্রাজিলের ক্যান্ডিওটা। যদিও গেল বছর সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ক্যান্ডিওটার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যা চালুর পক্ষে শ্রমিক সংগঠন ও জ্বালানি বিশেষজ্ঞরা। আর কয়লাভিত্তিক প্রতিষ্ঠান সচল রাখতে 2040 সাল পর্যন্ত চুক্তি পাশে অনুমোদন দিয়েছে ব্রাজিল। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ইতোমধ্যে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ববাসী। বিশেষজ্ঞরা বারবার বলছেন বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকায় সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হবে মানুষ। এ কারণে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিভিন্ন দেশকে আহ্বান জানাচ্ছেন তারা। কিন্তু এত কিছুর পরও অনেক প্রতিষ্ঠান এখনও চালিয়ে যাচ্ছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপাদন, যার ব্যতিক্রম নয় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় খনি শহর ক্যান্ডিওটার একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট। এই সপ্তাহে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বিভিন্ন দেশে কয়লা খনিগুলো পুনরায় চালুর জন্য ইউক্রেন যুদ্ধকে দায়ী করেন। কিন্তু তার দেশেরই প্রভাবশালী একটি ব্যবসায়িক গ্রুপ আম্বার ক্যান্ডিওটা প্ল্যান্টের টারবাইনগুলোকে সচল রাখতে লক্ষ লক্ষ অর্থ বিনিয়োগ করেছে। তবে পরিবেশগত ঝুঁকি থাকলেও প্ল্যান্টটিতে কাজ করা শ্রমিকদের জীবিকা ও জাতীয় অর্থনীতিতে এর অবদানের কথা মূল্যায়ন করে এটিকে সচল রাখার পক্ষে অনেকে। Ela é extremamente importante porque ela é uma usina muito barata. Então, em termos de operação do sistema, ela reduz o custo para dar segurança energética. প্ল্যান্টটি বন্ধ হয়ে গেলে এর সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় খনি ও সিমেন্ট কারখানাগুলোতে কাজ করা প্রায় 10,000 শ্রমিক চাকুরি হারাতে পারে। তাই এটি সচল রাখার পক্ষে অনেক শ্রমিক নেতারাও। Todas as pessoas têm vínculo muito grande com a usina. Ali os pais, os avós trabalharam, depois os filhos dos filhos e o pessoal que está crescendo com certeza também. গত বছর ব্রাজিল সরকারের সঙ্গে ক্যান্ডিওটা প্ল্যান্টের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর ফলে স্থানীয় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং অনেক বাসিন্দা কাজ হারিয়ে শহর ছেড়েছেন। ইতোমধ্যে স্থানীয় অর্থনীতির কথা বিবেচনা করে ব্রাজিলের কংগ্রেস প্রতিনিধিরা এটি সহ অন্যান্য কয়লা চালিত প্ল্যান্টের জন্য 2040 সাল পর্যন্ত একটি বিল পাসের অনুমোদন করেছে। বর্তমানে সৌরচালিত বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় চাহিদা মেটাতে ক্যান্ডিওটা প্ল্যান্ট বাজারে সরাসরি বিদ্যুৎ বিক্রি করছে। নানা বাধার মুখেও এটি সহ ব্রাজিলের আরও 5টি কয়লাভিত্তিক উৎপাদন কেন্দ্র দেশটির মোট বিদ্যুতের 3% সরবরাহ করছে। অর্ণব প্রসাদ, এখন, বিশ্ব। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 3000 চিকিৎসকদের নিয়ে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির 29তম কংগ্রেস। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ শুভ। 4 দিনের এই কংগ্রেসের নতুন কোনো এজেন্ডা এসেছে কিনা, আর সম্মেলনে ঠিক কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে?
গালিব, আপনি জানেন যে বাংলাদেশে ফুসফুসের রোগে আক্রান্ত প্রায় 2 কোটি মানুষ এবং তাদের অন্যতম গুরুত্বপূর্ণ উপসর্গ হলো শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্ট যাদের আছে তাদেরকে নির্ণয় করা এবং তাদের চিকিৎসা পদ্ধতি কি হবে সেটি নিয়ে নতুন আলোচনা কিন্তু আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব ডাক্তার আসিফ মুস্তফা মাহমুদ। আমরা তার কাছে জানবো যে কোন নতুন দুটি বিষয় আসলে আলোচনা হয়েছে, বিশেষ করে শ্বাসকষ্ট নিয়ে। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জানতাম যে শ্বাসকষ্ট নির্ণয়ের জন্য একটা প্রযুক্তি রয়েছে স্পাইরোমেট্রি, কিন্তু আজকের যে সেমিনার দেখলাম সেখানে নতুন একটি প্রযুক্তির আলোচনা এসছে অসিলোস্পাইরোমেট্রি। এর মাধ্যমে শ্বাসনালীর যে নিচের অংশ, ক্ষুদ্রতম যে শ্বাসনালীগুলি রয়েছে তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা, তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেটা নির্ণয় করা যায়। এক, দ্বিতীয়ত এই নির্ণয়ের পরে চিকিৎসার জন্য ক্ষুদ্রতম শ্বাসনালীতে পৌঁছাবার মতন এক্সট্রা ফাইন পার্টিকেলসের যে ইনহেলার, সমৃদ্ধ ইনহেলার রয়েছে সেগুলিকে আজকে চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা আশা রাখি লাং ফাউন্ডেশন অসিলোস্পাইরোমেট্রি নতুন প্রযুক্তি এবং এই যে খুবই কার্যকরী ওষুধকে বাংলাদেশে আনার ব্যাপারে একটি অগ্রণী ভূমিকা পালন করবে। এর আগে আসলে এই ট্রিটমেন্টগুলো কিভাবে হতো বা নির্ণয় হতো? এর আগে আমাদের একটা কনভেনশনাল স্পাইরোমেট্রি আছে যেটাকে আমরা শ্বাসের ফু দিয়ে পরীক্ষা করি, সেটা আমরা করছিলাম। কিন্তু এরপরেও আজকে নতুন যেই আমরা জ্ঞান লাভ করলাম এটাতে আরো আমরা স্পেসিফিক কাজ করতে পারবো। যেমন এবং এটি বাংলাদেশের চিকিৎসক যারা আছেন জি এখানে আসতে পারেন জি তাদের কাছে কিভাবে? আমরা যে আশা রাখি যে আমরা এখান থেকে লব্ধ জ্ঞান, যেটা বাংলাদেশ লাং ফাউন্ডেশন এটা সবসময় কর্তব্য করে থাকে, আমরা পরবর্তী দিকে কিছু সেমিনার ওয়ার্কশপের মাধ্যমে এখানে যে আলোচনাগুলি হলো আমরা আমাদের সহকর্মীদের মধ্যে তৃণমূল পর্যায়ে এই জিনিসটা, এই জ্ঞানটাকে করব, ছড়িয়ে দিব। শ্বাসকষ্ট ছাড়াও তো অনেক ধরনের লক্ষণ কিন্তু থাকে, কাশি থাকে, মানে শ্বাসকষ্ট যার আসলে হচ্ছে বা হওয়ার কথা, মানে সেটি বুঝার সহজ কোনো উপায় নিয়ে কি কোনো আলোচনা? নিশ্চয়ই হয়েছে। এর মধ্যে একটি জিনিস চলে এসছে যে শ্বাসকষ্টকে বুঝতে হলে একটা রোগীকে প্রশ্ন করা দরকার আপনি কি কি জিনিস বাদ দিয়েছেন ভালো থাকার জন্য। যেমন ওনার বসে শ্বাসকষ্ট নেই কিন্তু উনি হাঁটতেন, মসজিদে যেতেন, ওটা কি ওনার ব্যাহত হয়েছে? তার মানেই যে ওনার জীবনযাত্রাটা ব্যাহত হচ্ছে এবং এর মাধ্যমে আমরা শ্বাসকষ্ট সম্বন্ধে একটা ধারণা পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে শ্বাসকষ্ট আছে প্রায় 2 কোটি মানুষের। এটি শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, প্রায় সারা পৃথিবীর কোটি কোটি মানুষের এই সমস্যা। এই সমস্যার নিরসনে বুকের রোগ যাদের আছে বা ফুসফুসের সমস্যায় যারা আক্রান্ত তাদের আরও দ্রুত এই রোগ নির্ণয় করার জন্য এবং চিকিৎসা করার জন্য আসলে যাবতীয় আলোচনা হয়েছে, নতুন গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে। এটি আসলে বাংলাদেশে ছড়িয়ে গেলে বাংলাদেশের রোগীরা আরও দ্রুত আরোগ্য লাভ করবে এমনটাই প্রত্যাশা করছেন চিকিৎসকরা। এই ছিল এখানকার সবশেষ খবর। গালিব। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির 29তম কংগ্রেস, যেখানে দেশীয় চিকিৎসকরা ফুসফুসের চিকিৎসায় আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারছেন। যুক্ত ছিলেন মুজাহিদ শুভ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসলামিক স্টেটের অপতৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে যোগ দেবে সিরিয়াও। সোমবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠকের পর এই তথ্য দিয়েছে সিবিএস নিউজ। এছাড়াও সিরিয়া অ্যাক্টের আওতায় দামেস্কের ওপর আরোপিত অধিকাংশ নিষেধাজ্ঞা আগামী 6 মাসের জন্য স্থগিত করেছে ওয়াশিংটন। ফলে আগামী 180 দিনের জন্য সিরীয় সরকার ও সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক লেনদেনে বাধা থাকছে না। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। মার্কিন কূটনীতির প্রতিটি পরতে লুকিয়ে আছে বিস্ময়। একসময় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত আহমেদ আল শারাকে ধরিয়ে দিতে পারলে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সেই আহমেদ আল শারাই 1946 সালের পর প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে পা রাখলেন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন সেনা কর্মকর্তার সঙ্গে খেললেন বাস্কেটবলও। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আহমেদ আল শারার এটা তৃতীয় বৈঠক। এর আগে গালফ কোঅপারেশন কাউন্সিল ও জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তরুণ এই রাজনীতিবিদের ভূয়সী প্রশংসা করতেও দেখা যায় তাকে। তবে ট্রাম্পের সঙ্গে শারার তৃতীয় দফার বৈঠকটিও কম গুরুত্বপূর্ণ ছিল না। সন্ত্রাসী তালিকা থেকে ওয়াশিংটন তার নাম বাদ দেওয়ার একদিন পরই যুক্তরাষ্ট্র সফরে যান শারা। সোমবারের বৈঠক থেকেও খালি হাতে ফিরতে হয়নি তাকে। ট্রাম্প শারা বৈঠকের পর সিজার অ্যাক্টের আওতায় দামেস্কের ওপর আরোপিত অধিকাংশ নিষেধাজ্ঞা আগামী 180 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
2012 সালের পর দামেস্ক ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্কে যে ছেদ পড়েছিল তাও কেটে যাওয়ার আভাস মিলেছে ট্রাম্প সারা বৈঠকের পর। আহমেদ আল সারা যুক্তরাষ্ট্র সফরের আগেই সিরিয়াতে শুরু হয় আইএস বিরোধী অভিযান, যার কারণ বোঝা যাচ্ছে এই বৈঠকের পর। সিবিএস নিউজকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামিক স্টেটের অপতৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেবে সিরিয়া। সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে খোদ মার্কিন প্রেসিডেন্টও বলেছেন আহমেদ আল সারার নেতৃত্বের প্রতি আস্থা আছে তার। বর্তমান প্রশাসন ইসরায়েলের সাথে আলোচনার ভিত্তিতে সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নেও কাজ করছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। Well, I've had an agreement with him. He's a very strong leader. He comes from a very tough place and he's a tough guy. I liked him. I get along with him, the president, the new president of Syria. And we'll do everything we can to make Syria successful because that's part of the Middle East. We have peace now in the Middle East, first time that anyone can remember that ever happening. এদিকে সিরিয়ার একটি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। মানবিক সহায়তা সমন্বয়ের পাশাপাশি এর উদ্দেশ্য সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয়েছে তার অগ্রগতি পর্যবেক্ষণ করা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবছর আর্জেন্টিনার শেষ ম্যাচে খেলা হচ্ছে না অ্যাথলেটিকো মাদ্রিদের 3 খেলোয়াড় হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মলিনার। অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে দল থেকে বাদ পড়েছেন তারা। আগামী শুক্রবার অ্যাঙ্গোলার মাঠে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। মূলত আফ্রিকার দেশটিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ইয়েলো ফিভার ভ্যাকসিন না নেওয়ায় আগের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন এই 3 জন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার ঘোষিত 24 সদস্যের দল থেকে আগেই ছিটকে গেছেন চেলসির মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্দেস। ডান হাঁটুর চোটে ভুগছেন তিনি। ডাক পেয়েছেন 2 ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্তের ও লিসান্দ্রো মার্তিনেজ এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। 3 জনের মধ্যে অভিষেকের অপেক্ষায় আছেন কেভিন ম্যাক অ্যালিস্তের, যিনি দলে থাকা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তের বড় ভাই। শিরোনামগুলো আরো একবার। আলোচনা ছেড়ে রাজপথে রাজনৈতিক দল, চলছে কথার লড়াই। ঐক্যমত্যে জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার তাগিদ। নির্বাচনী প্রচারে থাকছে না পোস্টার। দল ও প্রার্থীর আচরণবিধি প্রকাশ, লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের। রাতে রাজধানীর 5 পয়েন্টে বাস ও প্রাইভেট কারে আগুন। ময়মনসিংহে মধ্যরাতে বাসে অগ্নিকাণ্ডে চালকের মৃত্যু। প্রাথমিক শিক্ষকদের 11তম গ্রেডের আশ্বাসেও আন্দোলন প্রত্যাহার। বেশিরভাগ জায়গায় ক্লাসে ফিরেছেন শিক্ষকরা। এবং ট্রাম্প সারা বৈঠকে তিক্ত সম্পর্কের বরফ গলার আভাস। সিরিয়ার ওপর বেশিরভাগ নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রের। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। আর এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।